শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। প্রত্যেক দিন সকাল সকাল আমাদের মেয়েদের, আমার তো মনে হয় সবারই এরকম বাসন মাজা অনেক কাজ থাকে। যাদের বাড়িতে কাজের মেয়ে আছে তাদের ব্যাপার আলাদা, তবে আমরা যারা হাউস ওয়াইফ নিজের মতো নিজেরা সংসারের কাজ করে থাকি, বিশেষ করে মধ্যবিত্ত ঘরের, তো আমাদের কিন্তু সবটাই নিজেদেরকেই সামলাতে হয়। আর একার সংসার হলে তো মরো বাঁচো, বাসন তোমাকে মাজতেই হবে। এটাই হচ্ছে আমাদের মেয়েদের আসল ভবিষ্যৎ, বাসন মাজা, জামাকাপড় কাচা। তো যাই হোক, এই বাসন মাজতে মাজতে আমার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছিল, কারণ তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো কতটা বাসন। আর বাসন তো বাসন, তার সঙ্গে কালির হাঁড়িকুড়ি আছে, তো সেই সঙ্গে মাজতে মাজতে বেশ অনেকখানি দেরি হয়ে গেছে। তো যাই হোক, এমনিতে নিজের ঘরের বাসন এগুলো তো সুন্দর করে পরিষ্কার ছুপে মাজতেই হবে। আর দেখবে যদি যেমন তেমন করে মাজলাম, সাবান কিংবা সার্ফ দিয়ে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি পরিপাটি সুন্দর পরিষ্কার ঝকঝকে করতে যাই, তখন কিন্তু একটু সময় লেগেই যায়। তো আমি সবসময় চেষ্টা করি আমার কাজের পেছনে সময় দিয়ে কাজগুলোকে সুন্দর পরিপাটি করার। আর এটাতে আমার মনের যেন আলাদা রকম একটা শান্তি কোথায় গিয়ে জড়িয়ে থাকে। তো সেই কারণে সবসময় পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন সবটাই চেষ্টা করি। তবে হয়তো পুরোপুরি হয়ে ওঠে না, খুঁত তো মানুষেরই থাকবে। আর যত সম্ভব সবটাই আমি নিজে হাতে সকল কিছু করি। তো এদিকে দেখো, বাসনগুলো মোটামুটি মাজলাম, আর এখন কালি হাঁড়িগুলো মাজতে হবে। এত পরিমাণে তেল চিটে কড়াগুলো, সেটা কি বলবো। ছায়ের সঙ্গে একটু একটু সাবান নিয়েছিলাম, নিয়ে সুন্দর করে মেজে নিয়েছিলাম। আর আমার পেছনে দেখে বুঝতেই পারছো কতগুলো জামা কাপড় এখন আমার অপেক্ষায় আছে যে আমি কখন এগুলো ধোবো। তো প্রত্যেক দিন সকাল সকাল জামা কাপড়গুলো গরম পানি দিয়ে কিংবা এমনি পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়। তো আজকে যেহেতু আর ভিজিয়ে রাখা হয়নি, সেই কারণে শুধু কাঁথাটা ধুয়ে নেব আর বাদবাকি সমস্ত জামাকাপড় ভিজিয়ে রাখবো। তো এমনিতে আমি পুকুরে বাসন মাজি, কখনো ফিরে কিংবা টুল নিয়ে আসা হয় না। তবে কি বলো তো, আজকে যেহেতু প্রচুর বাসনপত্র আর অনেকটা সময়ও লেগে যাবে, তো সেই কারণে একটা টুল নিয়ে এসেছি। এর ওপরে বসে কাজ করলে কাজগুলো করতে আমার খুব বেশি সুবিধা হয়। তো যাই হোক, বাসনপত্রগুলো গল্প করতে করতে দেখো অনেকটাই ধুয়ে ফেলেছি। আর যে কালির হাঁড়িকুড়িগুলো আছে ওগুলো লাস্টে ধোবো, কারণ ওটা ধোয়ার সঙ্গে সঙ্গে পুরো পানিটা কালি কালি হয়ে যায়, তো সেই কারণে। আর প্রত্যেকটা বাসন খুব সুন্দর চকচক করছিল, কারণ পুকুরের পানিতে মাজরা ধোয়া করলে এরকম চকচক করে। তো দেখো, হাঁড়িকুড়িগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। আর এই যে কালির হাঁড়িগুলো প্রচুর বেশি তেলচিটে ছিল, আর এখন পুরো ক্লিন হয়ে গেছে। তো এখন জামা কাপড়গুলো খুঁটে খুঁটে যেগুলো ধোয়ার মতো ধুয়ে নেব, আর বাদবাকিটা সার্ফের পানিতে মাখিয়ে রাখবো। তো এত গাদা বাসন মাজতে মাজতে আমার অবস্থা না পুরো খারাপ হয়ে গেছিলো। কোমরটা অনেকটা বেশি যন্ত্রণা হয় বেশিক্ষণ বসে থাকলে, তো সেই কারণে। তো দেখো, এত বড় মোটা কাঁথা, এটাকে সুন্দর করে ধুয়ে আমি আগে পানি ঝরাতে দিয়ে রাখবো গাছের ওপরে। তো তারপরে মেলে দেবো, তা নয় এর যা ভার না, দড়িটা ছিঁড়ে যাবে। আর বাদবাকি যেগুলো আছে সবটা আমি সুন্দর করে মাখিয়ে রাখবো। জামা কাপড় যদি আগে মাখিয়ে না রাখা হয় তাহলে অনেকটাই অসুবিধা হয়, ময়লাগুলো ঠিকমতো উঠতে চায় না। আর সেই সঙ্গে সঙ্গে আমার এই যে জায়গাটা একটু সুন্দর করে ধুয়ে নিচ্ছি, সানের উপরটা। যেহেতু ছাই দিয়ে বাসন মাজা হয় আর ছাইয়ের তো একটু নোংরা হয়ই, তো সেই কারণে জায়গাটা একটু ধুয়ে দিচ্ছি। আমি কাজ করে উঠে গেলে এখানে আবার অনেকেই গা ধুতে আসবে, তো সেই কারণে। তো যাই হোক, টুলটা নিয়ে এসে আমার অনেকটাই আজকে সুবিধা হলো, যে কাজগুলো খুব সুন্দর এবং সহজভাবে খুব তাড়াতাড়ি আমি করে ফেলতে পারলাম। তো যাই হোক, এখন বাসনের গাদা নিয়ে ঘরে চলে যাব, আর কাঁথাটা যাব এখন মেলে দিতে। ঈশা সিমরান ঘরেতে আছে, ওরা যে দুজনা কত ঝামেলা করছে তার ঠিক ঠিকানা নেই। একটা ঘন্টা যদি বাইরে বেরোয়, ব্যাস ঘরে গিয়ে দেখব কোনো না কোনো কারণে অনেক বেশি ঝামেলা করেছে, তো সেই আর কি। তো দেখো, আমাদের কুল গাছে প্রচুর বেশি কুল হয়েছে, আর বাইরে কিন্তু প্রচুর হাওয়া বইছে, তবে ঠান্ডাটা একেবারে নেই বললেই চলে। তো পৌষ মাস তো শেষ হয়ে যাচ্ছে, মাঘ মাসে গিয়ে হয়তো আবারও ঠান্ডা পড়বে। তো এখনকার যে সময়টা অনেকটাই ভালো লাগছে। তো চলে আসলাম উনুন পাড়ে, আর উনুনের যে ভাঙা জায়গাগুলো আছে সেগুলো প্রত্যেক দিন এভাবে একটু তাপি তুপি দিয়ে নিতে হয়।
যাতে করে এই পুরনো ভাঙা উনুনটা অনেক দিন পর্যন্ত সুন্দর থাকে। তো যাই হোক, আমার একটা বোন কমেন্ট করেছিলে যে আমি যেন উনুনের ভিতরটা দেখাই। তো তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো উনুনের ভিতরটা এরকমই। আর যখন রান্না করব, আগুন ধরাবো, তখন দেখলে পুরো বুঝতে পারবে উনুনের ভিতরটা কেমন। যেহেতু এখন অন্ধকার অন্ধকার লাগছে, আর আগুন ধরানো হলে পুরো আলো আলো হয়ে যায় ভিতরে। তো আজকে একটু পুকুর ধার থেকে ইঁদুরে যে মাটি তুলেছিল, আলো মাটি বলে থাকে অনেকে, তো মাটিগুলো অনেকটাই সাদা সাদা টাইপের হয়, তো সেই মাটি নিয়ে আসলাম। বেশি দিন মাটি যদি পানির ভিতরে ভিজিয়ে রাখা হয় আর সেই মাটি দিয়ে উনুন লেপা হয়, উনুনটা কেমন কালো কালো লাগে। তো যেহেতু আমি ওই যে ছোট্ট বালতিটার মধ্যে মাটি ভিজিয়ে রাখি আর 4-5 দিন করে হয়, তো দেখছিলাম একটু কালো কালো হয়ে গেছিলো, তো সেগুলো ফেলে দিয়ে পুকুর ধার থেকে একটু সুন্দর আলো মাটি তুলে নিয়ে এসেছিলাম। আর সেটা দিয়েই উনুনটা সুন্দর করে লেপলাম। আর দেখতে পাবে শুকানোর পরে কতটা বেশি সাদা চকচক করবে উনুনটা। কাল আমার এক বোন মারিয়ম কমেন্ট করেছিলে যে তুমি যে ভিডিওর ভিতরে মিউজিকগুলো ব্যবহার করো কোথা থেকে নাও, আর এই মিউজিকগুলোয় কি কপিরাইট আসে না? আমিও তোমার মতো এরকম সুন্দর ভিডিও বানাতে চাই। তো সেই বোনকে বলতে চাই, এই যে মিউজিকগুলো আমি ব্যবহার করে থাকি এতে কোনো রকম কপিরাইট আসে না, আর এগুলো পুরো কপিরাইট ফ্রি মিউজিক। তো এই মিউজিকগুলো কিভাবে নেবে, এর জন্য তুমি ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো যে কপিরাইট ফ্রি মিউজিক কিভাবে নেব। তো এতে করে তুমি অনেকগুলোই ভিডিও পেয়ে যাবে যার ভিতরে প্রত্যেকটাই ডিটেলসে বলা আছে কিভাবে কপিরাইট ফ্রি মিউজিক নেওয়া যায়। তো আশা করছি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। অনেক ধন্যবাদ বোন, ভালো থেকো। হালিমা খাতুন বোন আমাকে বলেছো তোমার শরীরটা কেমন আছে। তো যাই হোক, অনেক ধন্যবাদ বোন যে তুমি আমার বোনের মতো জিজ্ঞাসা করেছো যে আমি কেমন আছি। আমি অনেকটাই ভালো আছি, আর মাঝে করে একটু অসুবিধা ছিল। তো যাই হোক, এখন শরীরটা ঠিক হয়ে গেছে, সবটাই ভালো আছে। আর মাহি যে আমার অনেক পুরনো একটা বন্ধু, প্রথম থেকে আমার ভিডিও দেখে, তো কাল বোন আমাকে কমেন্ট করেছিলেন আমার সাথে দেখা করার অনেক ইচ্ছে, আর এটাও বলেছো যতই ভিডিও দেখি না কেন তোমার ভিডিওর মজাই আলাদা। তো অনেক ধন্যবাদ বোন এত সুন্দর কমেন্ট করার জন্য। আর অবশ্যই নিয়তিতে যদি লেখা থাকে একদিন না একদিন তোমার সঙ্গে ঠিকই আমার দেখা হয়ে যাবে। শারমিন সিমো, রাজিয়া সুলতানা, আর ডলি, পামেলা লাইফস্টাইল, আর আমার আরেক বোন কমেন্ট করেছো যার নামটা নিতে, তো সেই প্রোফাইলের নাম মইনুল হক। তো আমার যে সকল বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, আর অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টের জন্যই মোটিভেট হয়ে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আনতে অনেক আমার ভালো লাগে। তো দেখো, এদিকে সুন্দর জালটা ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি, আর যেই মুহূর্তে কড়া বসানো হয় একটু কিন্তু ধোঁয়া হয়। তো 4টে ডিম নিয়েছি, 2টো সিদ্ধ করব, 2টো ভাজা করে আজকে ডিম আলু করব। অনেক দিন যাবৎ ডিম আলু খাওয়া হয় না, তো ভাবলাম যেহেতু নতুন আলু আর একটু ছোট ছোট আলু, তো আগের দিন একদিন আলুর দম করেছিলাম, আজকে ভাবলাম আলু দিয়ে ডিম দিয়ে করি। আর আমার নতুন আলু খেতে অনেক ভালো লাগে, তো সেই কারণে ডিম ভেজে ডিম আলু করার যে মজা একটা আলাদা, সেটা কি বলবো। তো দেখো, প্রত্যেক দিন যেমন নর্মাল রান্না করি সেরকমই করে নিচ্ছি। আর উনুনে রান্নার এত মজা, যারা খাও তারা নিশ্চয়ই জানো। তো যাই হোক, শীতকালে উনুন পাড়ে বসে রান্না করছিলাম, গাটাও খুব সুন্দর গরম হয়ে যাচ্ছিল। বিশেষ করে স্নান সারার পরে যখন রান্না করতে আসি বেশ ভালো লাগে, কারণ পুরো শরীর গরম হয়ে যায়। তো এদিকে দেখো, আলুটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর আজকে আমি এতে টমেটো দেবো না, কারণ কোনো রকম টকটক রাখবো না, একটু ঝাল ঝাল ভাব থাকবে, আর ঝালটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তো সুন্দর করে ঢাকা দিয়ে নিলাম, আর সিদ্ধ করে সুন্দর করে কষিয়ে নেব। তো যাই হোক, ওদিকে ভাত হচ্ছিল আর ওদিকে হচ্ছিল ওই আলুর তরকারিটা। তো তারপরে রান্না করতে করতে দেখলাম কাঠ অনেকটাই কম আছে, যাতে করে আমার রান্না শেষ হবে না। তো আবারও চলে আসলাম এই বাগানের দিকে। এখানে যে আমি কাঠের গাদা দিয়ে রেখেছি, কিছুটা শুকনো শুকনো কাঠ আমি বেছে নিচ্ছি। তো এগুলো নিয়েই আমি রান্নাটা আবার সারবো। আর আজকে একটা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, কি জানো তো, যে ভিডিও শ্যুট করেছি কিন্তু লাস্টের যে কিছুটা ভিডিও সেটা কিভাবে ফোন থেকে ডিলিট হয়ে গেছে, যার কারণে আমি হয়তো রান্নার পুরো শেষটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তবে চেষ্টা করছি যতটুকু আছে সবটা দিয়ে শেয়ার করতে।
এদিকে দেখো যে আলুটা বসিয়েছিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ বাদে বাদে, কারণ তলায় একটু ধরে লেগে যাওয়ার ভয় আছে। তো তার মাঝে মাঝে বারবার কাঠটা ঠেলে দিতে হয়। আর এখন ভাতের হাঁড়িটা নামিয়ে এদিকে একটু বিট ভাজা করে নেব। বিটটা আমি একটু ভাপিয়ে নিয়েছি। তো যাই হোক, ওই যে অল্প অল্প পানি আছে বিটের ভিতরে, সেটা সুন্দর করে নাড়তে নাড়তে শুকিয়ে ফেলবো। আর উনুনে দেখতে পারছো ওপাশেও যেমন আগুন থাকে এপাশে কিন্তু অল্প অল্প আগুন আসে, তবে বেশ জোরে লাগে। তো যাই হোক, দেখো এদিকে সুন্দর করে পেঁয়াজ আর রসুন থেতোটা দিয়ে নিলাম। আর যে বিটটা বললাম কুচিয়ে ভাপা করে রেখেছি, এর মধ্যে নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর অল্প একটু চিনি দিয়েছিলাম। আর এটা এখন সুন্দর করে তেলে ওই পাশে অল্প অল্প করে নাড়তে থাকবো। যখন দেখবো পানিগুলো একদমই শুকিয়ে গেছে আর পুরো ভাজা ভাজা হয়ে কালো হয়ে গেছে, তখনই নামিয়ে নেব। আর যে 2টো ডিম আমি ভাজা করে ওই যে তরকারিটার মধ্যে দেব বললাম, তো সেই জন্য 2টো ডিম আমি এর মধ্যে সুন্দর করে মাখিয়ে রাখবো। তো সেই কারণে ডিমগুলো সুন্দর করে এইভাবে ভেঙে গুছিয়ে রেখে দিচ্ছি, যাতে করে টপ করে আমি কাজগুলো সেরে ফেলতে পারি। তো যাই হোক, অনেক সুন্দর করে ঝাল পেঁয়াজগুলো চটকে নিয়েছিলাম আগে, তারপরেই এই যে ডিমগুলো মাখাচ্ছি। আর এভাবে একটুখানি বেশিক্ষণ যাবৎ মাখিয়ে নিলে ডিমগুলো অনেক বেশি ফোলে। আর ডিমের ভিতরে যত ঝোল ঢুকবে ততই বেশি মজার হয় ডিম আলু। তো সেই আসছি সন্ধ্যাবেলা, এখান থেকে ডিম আলুর আলু আর বিট কপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বাঁধাকপি ভাজা, একটু ছোলা, মটর আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তো সবগুলো আমি একসঙ্গে সুন্দর করে মাখিয়ে মিক্স করে নেব। আর খুব ঘরোয়া পদ্ধতিতে ঘরে যেগুলো থাকে সেইগুলো দিয়েই খুব কম খরচে করা যায়। তো এতে আমি সব কিছু আমার ঘরের জিনিসই ব্যবহার করেছি, বাইরে থেকে কিছু কিনে আনিনি, কারণ সন্ধ্যাবেলার টাইমে সবারই দেখবে একটু আলাদা কিছু খেতে ইচ্ছে হয়। তো এরকম বাচ্চাদের বাড়িতেই বানিয়ে দেওয়া যায়, বাচ্চারাও কিন্তু খুব সুন্দর পছন্দ করে। মাখানোর সময় ধনিয়া পাতাটা দিতে ভুলে গেছিলাম, তো ভাবলাম চলো উপরে একটা করে দিয়ে নিই, ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তো তার কারণে একটা করে এরকম পাতা আমি এর উপরে সাজিয়ে নিয়েছিলাম। আর তারপরে এদিকে সুন্দর করে একটু ব্যাটার গুলে নিয়েছি, যেটা চালের গুঁড়ো, আর এদিকে একটু পাউরুটির গুঁড়ো। তো এটা দিয়ে সুন্দর করে কোট করে নিচ্ছি। আর এভাবে একবার করে দেখবে, এত মজার হয় না। আর এটাতে কিন্তু একদমই তেল লাগে না। তো একদমই 1 চামচ কি 2 চামচ তেলে এইগুলো সবটাই ভাজা হয়ে যাবে। তো দেখো রেডি করার পরে সুন্দর শেপও চলে এসছে। এখন কড়া বসিয়ে দিয়ে সুন্দর করে অল্প একটুখানি তেল দিলাম, 2 চামচ মতো, আর এটাতেই সবটা আমি ভেজে নেব। তো যেমন সুন্দর হেলদি, খুব তেমন স্বাস্থ্যসম্মত একটা খাবার, যেটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আমার বাড়িতে থাকা রান্না সবজি দিয়েই কিন্তু আমি এই চপটা বানিয়ে ফেললাম। তোমরাও যদি চাও অবশ্যই আমার মতো করে বানাতে পারো। তো দেখো সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু হালকা হালকা করে ভাজা করব। আর যেহেতু সবগুলো সবজি সুন্দর ভাজা ছিল, ওই কারণে আলাদা করে আমি আর ভাজিনি। আর লাস্টে একটু চা করব, তো তার জন্য দুধের মধ্যে আর 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, যে চাটা যেন গাঢ় হয়। আর তারপরে 1 চামচ চিনি, আর এর মধ্যে দেব 2 চামচ চা, যাতে করে চাটা অনেক বেশি গাঢ় হয় আর খেতে অল্প অল্প মিষ্টি হয়। আর দুধ চা বলো লিকার চা বলো, আমার একটু কড়াই বেশি ভালো লাগে, আর খুব বেশি মিষ্টি আমার পছন্দ হয় না। তো সেই কারণে এরকম গাঢ় করে দুধের মিষ্টিটাই যাতে মিষ্টি লাগে সেরকম ফুটিয়ে নেব। তো অনেকক্ষণ যাবৎ বসিয়ে রেখেছিলাম, গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে, যাতে করে চাটা পুরো গাঢ় হয়ে যায়। আর এখন একেবারে অল্প হয়ে এসছে, তো কাপের মধ্যে ঢেলেও নেব। আর এই সন্ধ্যাবেলা, বিশেষ করে শীতের দিনে, এরকম 1 কাপ চা, তার সঙ্গে যদি একটু চপ থাকে, কেমন লাগে বলো তো? অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো।